আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা গুচ্ছের জন্য ইংরেজি সাজেশন চাচ্ছিলা, ভাই ইংরেজি কিভাবে প্রস্তুতি নিব, কোন বই পড়লে আমরা ইংরেজিতে ভালো করব, সেই বিষয়ে নিয়ে একটা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা অ্যানালাইসিস গুলো দেওয়া আছে। তো তুমি আমাদের চ্যানেলের প্লে সেকশন যাবা অথবা কমেন্ট বক্সে আমি সেই প্লেলিস্টটা দিয়ে দিব, সেখানে সকল বিষয়ভিত্তিক প্রস্তুতি কিভাবে নিবা সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো ইংলিশটাই বাকি আছে, তো ওইটা নিয়ে আসছে কথা বলবো। তো ইংরেজিতে আমরা কিভাবে 20+ অ্যান্সার করব, মোস্ট রিপিটেড টপিক কোনগুলা বা এক্সট্রা কোন কোন টপিক পড়তে হবে গুচ্ছের জন্য, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আর এটার পিডিএফটা যদি পেতে চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই পিডিএফ লিখে আমি তাহলে তোমাদের কমেন্ট সেকশনে সেটা দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই পিডিএফ লিখে কমেন্ট করো। ওকে, চলো প্রথম দিকে দেখি আমরা। সবার আগে দেখবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে মোস্ট রিপিটেড টপিক অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেটা আমাদের গুচ্ছে 5 বছর প্রশ্ন করছে, 5 বছরের মধ্যে রিপিট করছে, অর্থাৎ প্রত্যেক বছরে আসছে বা 2-3 বছর আসছে, এরকম যে রিপিটেড টপিকগুলো সেগুলো আমরা এখানে রাখছি। তাহলে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো আসবেই। আর এক্সট্রা কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার ঘুরে ফিরে আসে, সেগুলো আমরা দেখবো। তাহলে চলো আগে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিই। তো প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই টপিকটা আসলে তোমাদের ঘুরে ফিরে আসবে। দেখো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচের মধ্যে যে সকল প্রকার পার্টস অফ স্পিচ কতগুলো আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে, সবগুলো এই যে নাউন কোনগুলো, নাউনের এই যে অর্থাৎ পার্টস অফ স্পিচের টোটাল জিনিসটাই তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচের অন্যান্য যে প্রকারভেদগুলো আছে সেগুলা কি, সেই সম্পর্কে টোটাল ধারণা রাখতে হবে। অর্থাৎ এই টপিক থেকে কিন্তু প্রত্যেক বছরই গুচ্ছের বিগত 5 বছরে কিন্তু মোটামুটি প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এরপর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু চলে আসে। তো প্রিপোজিশনটা তোমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। তো প্রিপোজিশনের মধ্যে তোমার কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে এটা কিন্তু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই অনেকগুলো আছে, কি করব? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে তুমি দেখবা বিগত বছর কোন টপিকগুলো থেকে আসছে বা বিভিন্ন ভার্সিটিতে, হ্যাঁ, বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলা, বিভিন্ন ভার্সিটিতে আসছে বা বিভিন্ন জবে আসছে, অর্থাৎ আসা যে প্রশ্নগুলো যেগুলো ঘুরে ফিরে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, তুমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়লেই এখান থেকে ম্যাক্সিমাম টাইপ তুমি কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটা থেকে কিন্তু গুচ্ছে প্রশ্ন আসে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কি, কেন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো খুব ভালো মতো পড়ে নিবা। তো এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা বই তুমি ফলো করবে, ঠিক আছে? যে কোনো একটা গ্রামার পার্টের জন্য যে কোনো একটা গ্রামার বই, তোমার অনেকেই তুমি যে বই ফলো করো সময়, তুমি এখানে মাস্টার বই শেষ করতে পারো, ঠিক আছে? মাস্টার বই দেখতে পারো। তুমি এখানে হচ্ছে আমাদের অ্যাপেক্স বইটা দেখতে পারো, ঠিক আছে? অ্যাপেক্স বই দেখতে পারো, বা তুমি এখানে কম্পিটিটিভ ইংলিশ যে বইটা আছে সেটা দেখতে পারো। অর্থাৎ সমস্যা নেই, তুমি যে কোনো বই তুমি দেখো, দেখে এই যে গ্রামার যে টাইপগুলো আছে সেগুলো তুমি রুলসগুলো দেখো। আর যা বললাম বিগত ভার্সিটিতে আসছে, বিভিন্ন ভার্সিটি, শুধুমাত্র গুচ্ছ দ্বীভুক্ত তা না, গুচ্ছের বাইরে যে অন্যান্য ভার্সিটিগুলো আছে, ঢাবিতে, রাবিতে, এই যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখো, ওইখান থেকে তুমি ম্যাক্সিমাম টাইপ কমন পাবা। এরপর আসো রাইট ফ্রম ভার্বস। তো এটা থেকে তো ঘুরে ফিরে প্রশ্ন আসেই, কম বেশি প্রশ্ন আসে। তো রাইট ফ্রম ভার্বসটা কিন্তু সম্পর্কে তোমার ভালো মতো ধারণা রাখতে হবে, ঠিক আছে? কোথায় কিভাবে ভার্বগুলো চেঞ্জ হয়, ভার্বের আগে কি বসে, তো এগুলো অবশ্যই, ভার্বের ফর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবা। কন্ডিশনালস থেকে কিন্তু প্রশ্ন আসে গুচ্ছে, তো অবশ্যই কন্ডিশনাল পার্টটা ভালো করে দেখবা এবং চেষ্টা করো বেশি বেশি প্র্যাকটিস করা। ইংলিশে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে সর্বোচ্চ যে বিষয়টাতে ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ইংলিশে ভালো করবা। প্র্যাকটিস করবা না, ইংলিশে তুমি মার্ক তুলতেই পারবা না, একদম মানে মার্ক তুলতেই পারবা না। যাদের ইংলিশে কোনো ধারণাই নাই তারা ইংলিশ জায়গাতে গেলে মারা খাওয়া যাবে, ঠিক আছে? এবার সব ভয়েস, ভয়েস থেকে কিন্তু প্রশ্ন আসে, ডিগ্রি থেকে প্রশ্ন আসে, ডিগ্রি কম্পারিজন থেকে প্রশ্ন আসে। এবার তোমার সেন্টেন্স কমপ্লিশন, এটা থেকে কিন্তু গুচ্ছে প্রায় প্রশ্ন আসে দেখা গেছে, এবং 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু চলে আসে। এবার হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে, সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো যে আইডেন্টিফিকেশন, এই প্রশ্নগুলো তোমার এখান থেকে আসে। সেন্টেন্স কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্টেন্স কারেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে এবং এটা তোমার অবশ্যই জানা দরকার। এরপর আসো সিনোনিম অ্যান্টোনিম, তো মাস্ট ইম্পর্টেন্ট ভাই। সিনোনিম অ্যান্টোনিম থেকে মানে প্রশ্ন আসে নাই এরকম কোনো বছর নাই, অর্থাৎ প্রত্যেক বছরই সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে। এরপর স্পেলিং পার্টটাও গুচ্ছের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেলিং থেকে তোমার প্রশ্ন আসে। ক্লোজ এন্ড ফ্রেজ, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে গুচ্ছতে। এবার আসো কিভাবে পড়বা, এই যে ইম্পর্টেন্ট টপিক তোমাকে দেখাইলাম এটা তোমরা কিভাবে পড়বা। তো এই যে বললাম যে কোনো একটা বই, মাস্টার বই হোক বা অ্যাপেক্স বই হোক বা তোমাদের হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ হোক, যে কোনো একটা ইংলিশ গ্রামার বই, তুমি এটা রুলস গুলো ভালো করে দেখবা। এই যে গ্রামার টপিক গুলো, এগুলা কিন্তু ভাই গুচ্ছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই টপিকগুলো পড়লে দেখবা যে মিনিমাম তোমার 15 থেকে 18টা প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকে আসবে। আর এক্সট্রা কিছু টপিক থাকে সেগুলো থেকে যারা ইংলিশ ভালো পারে তারা হয়তো পারে, তাছাড়া এই যে এইগুলো সব কমন টপিক, তুমি যদি প্রশ্ন কমন পাও তাহলে এইগুলো থেকে কমন পাবো ম্যাক্সিমাম প্রশ্ন, ঠিক আছে? আদারওয়াইজ যে অন্য টপিক যেমন তোমার হচ্ছে 23-24 সেশনে, ঠিক আছে, 24 বছর আগে 23-24 সেশনে কিন্তু তোমার প্যাসেজ কনভেনশন থেকে প্রশ্ন আসছিল, তো প্যাসেজ থেকে প্রশ্ন আসছে যেটা গত বছর আসে নাই বা তার আগের সেশনগুলোতে আসে নাই, তো প্রশ্ন কিন্তু ঘুরাই দেয় 4-5 মার্ক। দেখবে যে অন্য কোনো নতুন টপিক
টপিক থেকে দিছে যেগুলো তুমি পড়ো নাই, ঠিক আছে, এরকম দিবে। বাট তোমার যে এখানে 18 থেকে 20 মার্ক এটা তোমার এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসে, ঠিক আছে। তো এই যে বইগুলো থেকে তুমি রুলসগুলো ভালো করে দেখবা, এবং এই রুলসের পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে, গুচ্ছ অধিভুক্ত যে ভার্সিটির প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো তুমি আগে সলভ করবা, করলেই তুমি একটা মোস্ট একটা ধারণা পেয়ে যাবা। আর ইংরেজির ক্ষেত্রে কমন পাওয়াটা অনেক বেশি টাফ, ঠিক আছে, কমন তোমার নাও আসতে পারে, বাট রুলসগুলো তুমি যদি ভালো মতো জানো, তোমার যদি প্র্যাকটিসটা বেশি করা থাকে, তাহলে তুমি ওই সেম টাইপের প্রশ্ন কিন্তু সলভ করে আসতে পারবা, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে, তুমি যত বেশি ইংরেজি প্র্যাকটিস করবা তোমার ইংলিশটা তত বেশি ভালো হবে, ঠিক আছে। তো আমাদের যে গুচ্ছক এক্সাম ব্যাচটা আছে এটাতে কিন্তু আমরা ইংরেজি এক্সামটাও রাখছি, বাংলা ইংরেজি এক্সাম দুইটা এক্সামই ইনশাআল্লাহ আমরা এখানে নিয়ে থাকি। তো অবশ্যই যারা গুচ্ছতে পরীক্ষা দিতে যাচ্ছ, সকল বিষয়ের এক্সাম যাচ্ছ, সকল বিষয় মানে 5-4টা তো আমাদের গ্রুপ সাবজেক্ট, আর 4টা যে এক্সট্রা বাংলা ইংরেজি সবগুলোর এক্সাম কিন্তু আমাদের গুচ্ছ এক্সামের সাথে আছে। তো যারা এখনো ভর্তি হও নাই এখানে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আমাদের সাথে প্রায় কিন্তু 200+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বা আমাদের কমেন্ট সেকশন থেকে বিস্তারিত জানা তুমি দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের যে এক্সট্রা যে টপিকগুলো, হ্যাঁ, এক্সট্রা টপিক যেগুলো, এইগুলোর বাইরে তোমাকে পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ 1 বছর আসছে এরকম আসছে। দেখো যেমন হচ্ছে কনভেনশন, যেটা বললাম, এটা কিন্তু 23-24 তোমাদের প্যাসেজ থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে, 23-24 দেখা গেল প্যাসেজ থেকে প্রশ্ন ছিল। তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নারেশন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, আর্টিকেল থেকে 1 বছর প্রশ্ন আসছে। তারপরে যে লিটারেচার, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর দেখা গেল মাঝখানে হয়তো 1 বছর প্রশ্ন আসে নাই, বা হচ্ছে গত বছরও কিন্তু তোমার প্রশ্ন আসছে, তার আগের বছর কিন্তু লিটারেচার থেকে প্রশ্ন ছিল একটা, ঠিক আছে। তো লিটারেচার থেকে প্রশ্ন আসে, তো ইংরেজি ফার্স্ট পার্ট, তোমাদের যে ফার্স্ট পার্ট আছে না, এই ফার্স্ট পার্টে বিভিন্ন লেখকের যে বইগুলো লেখছে ওই রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে দেয়। তো এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, 1-2 মার্ক তুমি চাইলে বাদ দিয়ে রাখতে পারো, বাকি গ্রামার পার্টে তুমি বেশি করে ফোকাস দিবা, ঠিক আছে। তারপর সাবজেক্টিভ মুড, এখান থেকে গত বছর 24-25 তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে, 24-25 প্রশ্ন ছিল, এবং মডেল অক্সিলারি থেকে প্রশ্ন ছিল, তারপর ইডিয়ামস থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এই যে এক্সট্রা পার্টগুলো, এই এক্সট্রা পার্টগুলো তুমি পড়বা, এক্সট্রা পার্টগুলো পড়বা, আর বেশি বেশি তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, ঠিক আছে, বেশি বেশি কোশ্চেন ব্যাংক তুমি অ্যানালাইসিস করো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি কিন্তু আরো অনেকগুলো টপিক ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবা। তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ভালো করে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। জিএসটির পাশাপাশি, জিএসটি অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে তার পাশাপাশি তুমি ভার্সিটি এইমটের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ ভার্সিটি কি ঢাবি আছে, রাবি আছে, জাবি আছে, এই ভার্সিটির প্রশ্নগুলো তুমি ভালো মতো সলভ করে যাবা। অর্থাৎ গুচ্ছ এবং গুচ্ছ অধিভুক্ত বাইরে যে অন্যান্য ভার্সিটি ইম্পর্টেন্ট আমাদের যে বড় সাহিত্য ভার্সিটিগুলো আছে, সেই ভার্সিটির কোশ্চেনগুলো তুমি যদি সলভ করে যাও, মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করে যাও, মেডিকেলের আমাদের ইংরেজির ক্ষেত্রে, তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো ইংলিশ পার্টটা তুমি এভাবে পড়ার চেষ্টা করো। প্রশ্ন ব্যাংকের পাশাপাশি অন্যান্য যে ভার্সিটির প্রশ্নগুলো আছে সেগুলো তুমি যে কোনো একটা বইতে পেয়ে যাবে, যদি পারো মাস্টার বইটা নিতে পারো। তো এখানে কিন্তু অনেকগুলো ভার্সিটির প্রশ্নগুলো এবং জবের প্রশ্ন, অনেক প্রশ্ন এখানে দেওয়া আছে। তো তুমি একটা রুলস ধরে, একটা রুলস মনে করো দেখলা, ওই রুলসের আন্ডারে 5-7টা প্রশ্ন সলভ করলা, আবার একটা রুলস দেখলা 5-7টা প্রশ্ন সলভ করলা, এভাবে কিন্তু ওই টপিকটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা চলে আসবে। একটা রুলস জানলা, প্র্যাকটিস করো, রুলস জানো, প্র্যাকটিস করো, রুলস ওয়াইজ প্র্যাকটিস করে দাও। শুধু রুলস জানলে ইংলিশে তুমি ভালো করতে পারবে না তুমি যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে। তো এইদিকে একটু ভালো করে নজর দিবা, ওকে। তো আমাদের দেখো, তো আমাদের এক্সাম আছে যে রুটিন পার্টে, তো এখানে কিন্তু আমরা অলরেডি তোমাদের দেখো ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বাংলার ক্ষেত্রে দেখো বাংলার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলোর উপর কিন্তু এক্সাম রাখছি। পাশাপাশি দেখো ইংলিশের ক্ষেত্রে টপিকগুলো কত সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে আমরা এক্সাম রাখছি, অর্থাৎ যেগুলো গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সুন্দর মতো এখানে দেওয়া আছে, যেগুলো আসে রিপিটেড প্রশ্ন তার উপর কিন্তু এক্সামগুলো তুমি অলরেডি পেয়ে যাচ্ছ। তো আমাদের এছাড়া ওয়েবসাইটে কিন্তু এক্সট্রা করে বাংলা ইংরেজির এক্সামগুলো দেওয়া আছে। তো তুমি যদি ইংলিশ দাগাতে চাও, সেটা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পাশাপাশি তুমি কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যক এক্সাম আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচে তুমি কিন্তু পাচ্ছ। তো যারা এক্সাম দিতে চাচ্ছ রেগুলার থাকার জন্য বা বেশি বেশি প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নাই, যে বললাম ইংলিশে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো তুমি পড়লা, বাসায় পড়লা, ঘড়ি ধরে তো প্র্যাকটিস দিতে হবে, কারণ এক্সাম ব্যাচে কি থাকে, টাইমার থাকে, নেগেটিভ মার্কিং থাকে। তুমি যখন এক্সামগুলো দিবা তখন তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা, বা তোমার নেগেটিভ মার্কিং তোমার কন্ট্রোলে আছে কিনা, সেগুলো সম্পর্কে তুমি ভালো ধারণা পাচ্ছ। তো যারা এখনো গুচ্ছ এক্সাম ব্যাচে ভর্তি হও নাই, আর দেরি করার সময় কিন্তু খুবই কম, আমরা কিন্তু প্রায় 50 দিনের মতো সময় পাবো, ঠিক আছে। ওভারঅল ধরলে 50 দিনের বেশি সময় তুমি এখানে পাবা না গুচ্ছের জন্য। তো 50 দিন মাঝখানে রোজা আছে, দেখবে যে 1 মাস সময় তোমার কিভাবে চলে গেছে তুমি বুঝবা না। এর মধ্যে তুমি অনেক শিক্ষার্থী অজুহাত দিবে, যারা এই রমজান মাসটা ভালো মতো কাজে লাগাতে পারবে না তারা কিন্তু ধরা খেয়ে যাবা। তো এক্সাম গুলো দেওয়ার জন্য অবশ্যই এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে হবে, ঠিক আছে। তো যারা গুচ্ছ এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে একটু কষ্ট করে নক দিবা, বা আমাদের কমেন্ট বক্স চেক করবা, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তুমি একটু কষ্ট করে ডিটেলস দেখে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা থাকবে। আর ইংলিশের ক্ষেত্রে বললাম বেশি বেশি প্র্যাকটিস করো, ইংলিশ যদি ভালো করতে চাও ভাইয়া তাহলে তোমাকে ইংরেজিতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না। আবারও বলতেছি, যে কোনো একটা বই,
কম্পিটিটিভ ইংলিশ বলো, মাস্টার বলো, যেখানে ভার্সিটির প্রশ্নগুলো আছে, বিগত বছর ভার্সিটির প্রশ্ন এবং মেডিকেলের প্রশ্নগুলো। মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো মেডিকেলের প্রশ্নগুলো টাইপ তুমি কমন পাবা, হুবহু প্রশ্ন কমন আসে না, বাট সেম টাইপের প্রশ্ন তুমি ইনশাল্লাহ এখানে ইংলিশে কমন পাবা। তো অবশ্যই ইংরেজিটা টপিক ধরে ধরে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো। যত বেশি প্র্যাকটিস করবা তুমি ইংলিশে তত বেশি ভালো করবা। আর ইংলিশে যদি একবারে তুমি না জানো, তাহলে ইংলিশ দাগানোটা মূর্খতা হবে, ঠিক আছে? কারণ ইংরেজিতে তোমার বেসিক ভালো না থাকলে তুমি ইংলিশ ভালো করতে পারবা না, ঠিক আছে? প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, তুমি বিগত বছর প্রশ্নগুলো দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে যে আমার আসলে ইংলিশ দাগানো উচিত কি উচিত না, ঠিক আছে? তো ভালো থাকো সবাই। যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এক্সাম ব্যস্ততা যদি ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটাতে একটু কষ্ট করে নক দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।